সবিনয়ে জানাচ্ছি, পুরী নিয়ে লেখার ইচ্ছা ও সাহস আমার ছিল না, কারণ পুরীতে হয়তো অনেক শ্রোতারা গেছেন। এছাড়া পুরী নিয়ে গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদিও হয়তো অনেকেই পড়েছেন। তাদের কাছে আমার লেখা পছন্দ নাও হতে পারে। সীমা ওরা পুরী বেড়াতে গিয়েছিল। ফিরে এসে সীমা আমাকে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালো, যা আমার মনকে বেশ নাড়া দিয়েছে। তাই সেই অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের কাছে পৌঁছে দিতে আন্তরিক চেষ্টা করছি। সহৃদয় শ্রোতাদের মনে লেখাটি সামান্যতম জায়গা পেলেও ভাবব আমার চেষ্টা বিফলে যায়নি। সীমার মুখ থেকে যেভাবে শুনেছি তাই একটু সাজিয়ে গুছিয়ে শেয়ার করছি। বছর ধরেই ভাবছি পুরীতে বেড়াতে যাব, কিন্তু যাওয়া আর হয় না। সঙ্গীর অভাব, নয়তো অন্য কোনো বাধা এসে পড়ে। সঙ্গী হলেই তো আর হয় না, তা উপযুক্ত হতে হবে। বছর ধরে এভাবেই চলছে, কিন্তু পুরী থেকে যে এই রকম একটা বিরল অভিজ্ঞতা নিয়ে আসব তা যাওয়ার আগে কল্পনা করতে পারিনি। এই অভিজ্ঞতার কথায় পরে আসছি। স্কুলের বাৎসরিক পরীক্ষা শেষ। শোভন বায়না ধরল, মা কোথাও নিয়ে চলো, সবাই বেড়াতে যায়, আমরাও এবার যাব। শোভনের মুখেই শুনলাম ওর বন্ধুরা কেউ বা যাবে সাউথে, কেউ বা কলকাতায়। মাস্টার ডিসেম্বর বলে দার্জিলিং যাওয়ার উপযুক্ত সময় নয়। মিলি আমাদের বাসায় বেড়াতে এসেছিল। সে বলল তারা পুরী যাবে। মিলি আমার অনেক দিনের পুরনো বন্ধু, তাই কোনো কিছু না ভেবেই তাকে কথা দিয়ে দিলাম আমরাও যাব একসাথে। শুনে মিলি যে ভীষণ খুশি হয়েছে তা বলাই বাহুল্য। স্থির হলো ডিসেম্বরের সেকেন্ড পার্টে যাব। আমি, শেখর ও শোভন, মিলি, অভিজিৎ ও তাদের মেয়ে মৌ। মৌ শোভনের চেয়ে বয়সে একটু ছোট। কোনো জায়গায় যেতে হলেই দেখা যায় আমার ভালো শাড়ি নেই, শোভনের পুরনো জুতো জোড়া টাইট হয়ে গেছে, শেখরের জন্য আরও একটা গেঞ্জি না কিনলেই নয়, এই সব। যাই হোক, ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মিনিমাম সব কেনাকাটা সেরে নিলাম। আমরা আগরতলা থেকে নাইট সুপারে গেলাম না। বাস জার্নিতে বাচ্চারা খুব বমি করে। মিলিরও বাস জার্নি একদম সহ্য হয় না, তাই ট্রেনে লামডিং হয়ে গুয়াহাটি গেলাম। গুয়াহাটিতে অভিজিতের অফিসের কাজ ছিল, তাই সেখানে দুদিন হল্ট করে কলকাতা যেদিন পৌঁছালাম তার পরের দিনই ট্রেনে হাওড়া থেকে পুরী রওনা দিলাম। রাতের ট্রেন। পরের দিন পুরীতে পৌঁছতে প্রায় সকাল 11টা। পুরীতে আগে আমরা কেউ যাইনি। ট্রেনে তাই নানা রকম জল্পনা কল্পনা, কোন হোটেলে উঠব, কি দেখব ইত্যাদি। অভিজিৎ বলল, 2-3টে হোটেলের ডিটেলস আমার জানা আছে, প্রথমে সেগুলোতেই দেখব খালি রুম পাওয়া যায় কি না। পুরীতে ট্রেন থেকে নেমে ট্যাক্সি করে আমরা সি বিচে চলে গেলাম। ট্যাক্সিতে সি বিচে যেতে বেশি সময় লাগেনি। বড় রাস্তার এক পাশে সি বিচ, অন্য পাশে অনেক হোটেল। অভিজিৎ একটা হোটেলে গিয়ে খালি রুমের খোঁজ করল। 2টো ডাবল বেডেড রুম পেয়েও গেলাম, 2টো পাশাপাশি রুম 3rd ফ্লোরে। এখানে একটা কথা বলে রাখা দরকার, সে সময়ে মোবাইল ছিল না। হোটেলে স্নান করে সবাই ফ্রেশ হলাম। বিয়ারা এসে খবর দিয়ে গেল অভিজিৎ অর্ডার দিয়েছিল। মিলি ওদের রুমে বসেই সবাই খেলাম। অন্যদের খাওয়া হয়ে গেছে। অভিজিৎ চা খেতে খেতে বলল,
চলো একটু বেরিয়ে আসি। কোথায়? শেখর জানতে চাইল। এই তো হোটেলের আশেপাশে। কিছুক্ষণের মধ্যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ব। আমি বললাম, তোমরা যাও, আমি দরজায় তালা লাগিয়ে আসছি। আমি মাঝরাতে যাব, শোভন বলল। আমি ও শোভন ছাড়া সবাই নিচে নেমে গেল। দরজায় তালা লাগিয়ে আমি শোভনকে নিয়ে নিচে নেমে এলাম। দেখি মিলি ওরা সবাই বড় রাস্তার ওপাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। কাউন্টারে রুমের চাবিটা জমা দিয়ে রাস্তা পার হয়ে আমি ও শোভন মিলি ওদের কাছে যাব। এমন সময় একটা ট্যাক্সি বেশ দ্রুত গতিতে রাস্তা দিয়ে চলে গেল। ট্যাক্সির সামনের সিটে ড্রাইভার একা, পেছনের সিটে একটা ছেলে বসে আছে। ছেলেটাকে দেখে সূর্যের মতো মনে হয়েছে। ভাবলাম, সূর্য তো হতেই পারে না, দেখতে আমার ভুল হয়েছে। আমরা কিছু সময় ঘোরাফেরা করলাম। একটা ছোট স্টেশনারির দোকান থেকে মিলি বলল, একটু দাঁড়াও, এক প্যাকেট চুলের গার্ডার কিনব। অভিজিৎ বলল, এসেই কেনাকাটা স্টার্ট, পরে শেষ হয়ে যাবে। হাজমোলা খাবো বলে মৌ ঘ্যান ঘ্যান শুরু করেছে। অভিজিৎ আর বাধা দিল না। স্টেশনারির দোকানটি থেকে হাজমোলা ও চুলের গার্ডার কিনে আমরা হোটেলে ফিরছি। এক প্যাকেট সিগারেট কিনে নিই। কথাগুলো বলি অভিজিৎ পাশের পান সিগারেটের দোকানটাতে গেল। শেখারও অভিজিতের সাথে গেল। আমিও মিলি বাচ্চাদের নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। আমাকে অবাক করে সূর্য একটা দোকান থেকে বেরিয়ে এসে অদূরে রাখা ট্যাক্সিতে উঠল। নিশ্চিত হয়ে গেলাম আগে ভুল দেখিনি, ছেলেটা সূর্যই। ভাগ্যিস সে আমাকে দেখতে পায়নি, নইলে শিওর এসে আমার সাথে আলাপ করত। হোটেলে ফিরে এসে অভিজিৎ বলল, সবাই ভাত টাত খেয়ে বিশ্রাম নেব, বিকেলে বেরোতে হবে। হোটেলেই ভাত খাওয়ার ব্যবস্থা আছে। খেয়ে দিয়ে আমরা চলে এলাম আমাদের রুমে ও মিলি ওরা চলে গেল তাদের রুমে। সূর্য একসময় আমাদের পাড়ায় থাকতো, ধনী বাবার একমাত্র ছেলে। পাড়ায় অনেক সময় কোনো ছেলে থাকে যাদের পছন্দ হয় না, অথচ তারা কথা বললে উত্তরও দিতে হয়। সূর্য ঠিক সেই ধরনের ছেলে। সবারই সাথে না হলেও অনেক মেয়েকে সে টিজিং করত। উচ্ছৃঙ্খল স্বভাবের ছেলেরা যা যা করে সবই করত। সে অনেক সময় যেচে এসে আমার সাথে আলাপ করত। যদিও সে আমাকে কোনোদিন বিরক্ত করেছে এ কথা বলা যায় না, তবুও কোনোদিন বিরক্ত করবে না এ কথা জোর দিয়ে বলা যায় না। তাই আমি তাকে এড়িয়েই চলতাম। পাড়া বদলে আমরা অন্য পাড়ায় যাওয়ার পর শুনেছি সূর্য বিয়ে করেছে মধ্যবিত্ত ঘরের মেয়েকে। মেয়ে পড়াশুনো বেশি করেনি, সূর্যের মতো এইচএস পাস, মোটামুটি সুন্দরী, তবে ভীষণ মিষ্টি চেহারার মেয়ে, যা সচরাচর দেখা যায় না। ও, একটা কথা বলা হয়নি, সূর্য ভীষণ মদ খেত। মদ খাওয়া খারাপ কি না আমি সেই মন্তব্যে যাচ্ছি না, কিন্তু একটা ব্যাপারে আমি নিশ্চিত, আমাদের সমাজের মেয়েরা মদ খাওয়া মনের দিক থেকে একদম মেনে নিতে পারে না। পুরীতে যাওয়ার পরের দিনই জগন্নাথ মন্দিরে আমরা পুজো দিলাম। গুন্ডিচা ঘর, মাসির বাড়ি ও দেখলাম। আসার সময় আমি বেশ কিছু শখের জিনিস কিনলাম, সবই ঝিনুকের তৈরি। মৌকে একটা ঝিনুকের মালা দিলাম। মিলি শখের জিনিস দুই একটা কিনে একটা কালো সায়া ও পিওর সিল্কের শাড়ি কিনল। মিলি শাড়ি সায়া কেনা দেখে অভিজিৎ বলল, বেশি করে কিনে নাও, এসব জিনিস আগরতলায় একদম পাবে না। সবাই হো হো করে হেসে উঠল।
ভারতের অনেক জায়গা থেকে সমুদ্র দেখা যায়, কিন্তু পুরীতে সমুদ্র দেখার আনন্দটাই আলাদা। তার ওপর সেটা যদি ডিসেম্বর মাস হয়, তবে তো কথাই নেই। না শীত না গরম। সি বিচে রাস্তার পাশে অনেকগুলো হোটেল। বেশিরভাগ হোটেলের কনস্ট্রাকশানের পরিকল্পনার ছাপ আছে। হোটেলগুলো এমনভাবে বানিয়েছে যাতে বেশিরভাগ রুমের ভেতর থেকেই হোক বা বারান্দায় এসেই হোক সমুদ্র দেখা যায়। সি বিচের হোটেলগুলোতে থাকলে দিন রাত জলোচ্ছ্বাসের শব্দে মন ভরে যায়। সমুদ্রের দিকে তাকালে যত দূর দৃষ্টি যায়, দেখা যায় রাশি রাশি ঢেউ। ঢেউয়ের তাণ্ডব যে কত সৌন্দর্যময় হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ঢেউ সব কিছু যেন চুরমার করে দিচ্ছে। সমুদ্রের সৌন্দর্য বর্ণনা করার শব্দ বিশেষণ আমার জানা নেই। শুধু একটা কথাই বলবো, যে কোনো বিশেষণই মনে হয় সমুদ্রের সৌন্দর্য বর্ণনা করার জন্য মানানসই হচ্ছে না, কেমন যেন অনুপযুক্ত লাগছে। সি বিচে আমরা অনেকক্ষণ ফটো তুললাম। অভিজিতের নিজস্ব ক্যামেরা ছিল। শোভন ও মৌয়ের কয়েকটা ফটো দারুণ হয়েছে। সমুদ্রের জলে নেমে আমরা স্নানও করছি। কয়েকটা নিউ কাপল যেভাবে মিনি পোশাক পরে স্নান করছে, একে অপরকে জড়িয়ে ধরে ফটো উঠছে, তা দেখে আমার মনে হচ্ছে তারা যেন ভেবেছে নিজেরা গোয়ায় এসেছে। আজকালকার ছেলেমেয়েরা পারেও। এক মাঝবয়সী বাবা তার 10-12 বছরের ছেলেকে নিয়ে সমুদ্রে অনেক দূর চলে গেছেন। অনেকক্ষণ ধরে সেখানে আনন্দ উপভোগ করছেন। তা দেখে আমার এমন ভয় করছে, শুধু ভাবছি এই বুঝি বড় ঢেউ এসে ছেলেকে তার বাবার কাছ থেকে ছিটকে জলে ফেলে দেবে। আনন্দ করতে কার না ভালো লাগে, কিন্তু সেই আনন্দ ভয় মিশ্রিত হলে আমার ভালো লাগে না, গা শিহরিয়া ওঠে। এমনিতেই আমি একটু ভীতু টাইপের মেয়ে। সবই করছি, কিন্তু সূর্যের মতো উটকো ঝামেলা এসে পড়ায় ঠিক যেন আরাম পাচ্ছি না। কেমন যেন একটা ভয়ে ভয়ে ভাব। এই বুঝি সূর্যের সাথে দেখা হয়ে যায়, সবার সামনে কিছু একটা বলে আমাকে অপদস্থ করে দেয়। আর যাই হোক, এটা তো বলতে পারবো না আমি তোমাকে চিনি না। রাপ ছেলে, এমন কোনো কথাই নেই যা তার মুখে আটকায়। সূর্যকে মন থেকে ঝেড়ে ফেলতে চেষ্টা করলাম বলেই বোধহয় ঘুরে ফিরে এসে সে আমার মনে টোকা মারতে লাগলো। না পারছি উগরে দিতে, না পারছি গিলতে। পরের দিন সবাই মিলে উড়িষ্যার কিছু দর্শনীয় স্থান দেখতে ট্যুরিস্ট বাসে গেলাম। উড়িষ্যার মন্দিরগুলো মিলির খুব ভালো লেগেছে, বিশেষ করে কোণার্কের সূর্য মন্দির। পুরী থেকে সমুদ্র তীরে চন্দ্রভাগা পর্যন্ত গিয়ে আবার উত্তরমুখে 2 মাইল পথ অতিক্রম করলে কোণার্ক পৌঁছানো যায়। পুরী থেকে এই স্থান প্রায় 32 কিলোমিটার। বাসে পিপিলি হয়ে কোণার্ক যাওয়া যায়। বাচ্চাদের সবচেয়ে ভালো লেগেছে নন্দনকানন, আমার ধবলগিরির ধৌলি বুদ্ধ মন্দির। পরের দিন সবাই চলে গেলাম চিল্কা হ্রদ দেখতে, আগের দিনে ট্যুরিস্ট বাসেই। চিল্কা দেখিয়ে আসার পর মিলি বলল, ধ্যাত কেন যে এত কষ্ট করে গেলাম, একদম ভালো লাগেনি। অভিজিতের মন্তব্য, আমার খুব ভালো লেগেছে। আসলে সৌন্দর্য উপভোগ করার জন্য চাই সেই দৃষ্টিশক্তি ও অবশ্যই মানসিকতা। চিল্কা থেকে আসার পরের দিন দুপুরে ভাত খাওয়ার পর হোটেলের রুমে অভিজিৎ ও শেখর গল্প করছে। মৌ ঘুমিয়ে পড়েছে। শোভন বাবার কথা কিছু গিলতে চেষ্টা করছে, আবার মাঝে মাঝে মৌয়ের ঘুম ভাঙাতে চাইছে।
আমি ও মিলি নিচে গিয়ে রিসেপশন কাউন্টারে বসে পেপারের হেডলাইন দেখছি, মাঝে মাঝে বাইরেও তাকাচ্ছি। হঠাৎ দেখি সূর্য সমুদ্র তীর থেকে আসছে, এসে হোটেলের সামনে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ, সিগারেটে ঘন ঘন টান দিচ্ছে আর সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সূর্যকে দেখে আমি মুখটা পেপার দিয়ে আড়াল করে নিলাম। বুকটা ধুক ধুক করছে, যদি আমাকে দেখি সূর্য এখানে এসে পড়ে। কিছুক্ষণ পর রিসেপশন কাউন্টারের ভদ্রলোকের ডাকে পেপারটা মুখ থেকে সরিয়ে নিলাম। বাইরে চোখ যেতেই দেখি সূর্য নেই, কোথায় যে মিলিয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কাউন্টারে আমি ও মিলি ছাড়া বাইরের ট্যুরিস্ট কেউ ছিল না। কাউন্টারে প্রায় বুড়ো ভদ্রলোক আমাদের দিকে তাকিয়ে বললেন, বুঝলেন ম্যাডাম, আমি এখানে দীর্ঘ 25-30 বছর ধরে আছি। পুরীতে যে কত লোক আসে। তা তো আসবেই, হানিমুন করতে কিছু লোক যায় শৈল শহরে, কিছু লোক আসে সমুদ্র তীরে, আর সমুদ্র তীর মানেই তো পুরী এদিকের লোকদের জন্য। পুরীতে প্রথম গিয়েই মিলি সব জানতার মতো কথাগুলো বলে ফেলল ভদ্রলোককে থামিয়ে দিয়ে। ভদ্রলোক একটু হাসলেন কিনা বোঝা গেল না, আবার শুরু করলেন, না ম্যাডাম, শুধু হানিমুন করতে নয়, বিভিন্ন লোক আসে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। যেমন আমি বললাম। আপনার কথাও ঠিক। মিলির দিকে চেয়ে কথাগুলো বলে ভদ্রলোক প্রথমেই মিলিকে খুশি করে দিলেন। তারপর বললেন, এছাড়াও কিছু লোক আসে বাচ্চাদের সমুদ্র দেখাতে। এটা অবশ্য ঠিক, আমার সায়। কিছু লোক আবার আসেন স্মৃতি মাখতে। ভদ্রলোক যোগ করলেন, কীরকম কীরকম? মিলি জানতে চাইল। ধরুন, নবদম্পতি একবার এসেছিলেন হানিমুনে, বুড়ো বয়সে তীর্থ করার ফাঁকে পুরীতে এসে স্মৃতিটাও রোমন্থন করে গেলেন। স্মৃতি সততই সুখের, আমি বললাম। কখনো দুঃখেরও, মিলির মন্তব্য। ভদ্রলোক বললেন, ওই যে লোকটা কিছুক্ষণ হোটেলের সামনে দাঁড়িয়েছিলেন, সিগারেট টানছিলেন, কার কথা বলছেন? মিলি বলল, ওই যে লম্বা ফর্সা লোকটা, দেখেননি? ওই যে কালো শার্ট, জিন্সের প্যান্ট পরেছে, তার উপর সানগ্লাস লাগিয়েছে। মিলি নিশ্চিন্ত হতে চাইছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। জানেন, এই ব্যতিক্রমী লোকটা পিকুলিয়ার উদ্দেশ্য নিয়ে প্রতি বছর এখানে আসে। কেন? বিজনেস পারপাসে? মিলি বলল, বলছি, দাঁড়ান। ভদ্রলোক বললেন, এখন লোকটা কলকাতায় থাকে, আগে আসাম থাকতো, প্রতি বছর আমাদের হোটেলেই ওঠে, এবার রুম খালি না থাকায় অন্য কোথাও উঠেছে। তারপর মিলি খুব ইন্টারেস্ট পাচ্ছে। আগে লোকটার এইরকম লম্বা কাঁধ পর্যন্ত চুল, এক মুখ দাড়ি ছিল না, ভীষণ ফুর্তিবাজ ছিল। যদিও ফুর্তি করতে প্রায় সময় মদ খেত, এখন এইসব একদম ছেড়ে দিয়েছে। কীরকম যেন হয়ে গেছে। সুদর্শন লোক, এখন নিজেকে শেষ করে দিচ্ছে। একদিন আমাদের কাউন্টারে সে বসেছিল, অন্য সোফায় এক নবদম্পতি। মিসেস তার মিস্টারকে বলছিল, দেখো দেখো, ঢেউগুলো কি সুন্দর না, কি নীল। লোকটার সাথে সাথে উঠে চলে গেল। মনে হলো চটে গেছে। লোকটা যাওয়ার পর মিস্টার বলল, পাগল কোথাকার। আমি ভদ্রলোককে কিছু বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, লোকটার নাম কি? বাঙালি? হ্যাঁ, বাঙালি, সৌর্য রয়। এমন সময় শোভন এসে বলল, আন্টি আন্টি, আঙ্কেল যেতে বলেছে, মৌ কাঁদছে। ভদ্রলোকের কথা অসমাপ্ত রেখে আমি ও মিলি শোভনকে নিয়ে চলে গেলাম ওপরে। আমরা এসে দেখি মৌ ঘুম থেকে উঠে গেছে। মৌয়ের কান্না থামার কিছুক্ষণ পর আমি মিলিকে বললাম, লোকটাকে আমি চিনি, বাজে লোক, এখন ভেলকি দেখাচ্ছে। অভিজিৎ বলল, কার কথা বলছো? আরে ওই তো, ওইখানে একটা লোককে দেখেছি। মিলি বলল,
সীমা সবাইকে চেনে, পুরীতে তার কত জানাশোনা লোক আছে। সবাই হেসে উঠল। সূর্যের ব্যাপারে আমি যা যা জানি ও ভদ্রলোকের কাছ থেকে যা যা শুনেছি সব শেখর, অভিজিৎ ও মিলিকে সংক্ষেপে বললাম। তারপর বললাম, লোকটা যা মদ খেত, শুনেছি লোকটা নিঃসঙ্গ, হয়তো বউ তাকে ছেড়ে দিয়েছে। এ ধরনের স্বামীর সাথে ঘর করা যায় না। শেখর সুযোগ নিল, আমার সাথে ঘর করা যায়? সবাই আবার হেসে উঠল। অভিজিতের মন্তব্য, দেশে কত রকম পাগল আছে, বউ ছেড়ে দিলেই মজনু, মিল যায় তো মিট্টি হ্যায়, খো যায় তো সোনা। পরের দিন আমরা পুরী ছেড়ে চলে আসব। ভোরবেলায় গেলাম বেলাভূমিতে। আবিরে রাঙানো সূর্যকে সাক্ষী রেখে আরেক দফা ফটো উঠলাম সবাই। কিছু সময় পর সমুদ্র তীর থেকে হোটেলে ফিরছি। অভিজিৎ ও শেখর শোভনকে নিয়ে বেশ আগে আগে চলে আসছে। আমি ও মিলি মৌকে নিয়ে আস্তে আস্তে ফিরছি। হঠাৎ দেখি সূর্য হর্ন হনিয়ে সমুদ্রের দিকে যাচ্ছে। সূর্যের পরনে সেই একই ড্রেস, সেই সানগ্লাসটা চোখে। সূর্য আমাকে দেখেছে কিনা বুঝতে পারলাম না। হোটেলের কাউন্টারে আসতেই ভদ্রলোক বললেন, ম্যাডাম, আপনারা কবে যাচ্ছেন? আজ না কাল? আজ, আমি বললাম। ভদ্রলোককে ফ্রি পেয়ে মিলি বলল, কাল তো কথাটা কমপ্লিট হলো না? ভদ্রলোক অবাক চোখে তাকিয়ে থাকলেন। ওই যে লোকটা সবসময় একই ড্রেস পরে প্রতি বছর পুরীতে আসে। মিলি মনে করিয়ে দিতে চেষ্টা করলো। ও ও হ্যাঁ হ্যাঁ, সূর্যের কথা। আসলে খারাপ লাগে, বউটা বড় চঞ্চল হলেও ভীষণ মিষ্টি স্বভাবের ছিল। চেহারা কেন জানি সবার মন কেড়ে নিত। হঠাৎ চলে গেল, বড় প্যাথেটিক। ভদ্রলোক এমনভাবে কথাগুলো বললেন, আমার মুখ থেকে ফসকে গেল, মারা গেছে? হ্যাঁ। কিছুক্ষণ থেমে ভদ্রলোক বললেন, ভীষণ ভালোবাসত বউকে, আর বিয়েই করল না। এমন সময় টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে ভদ্রলোক কথা বললেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে গেলাম ওপরে। শেষ পর্যন্ত সূর্যের বউ মারা গেছে, এতটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বুকে একটা খচখচানি অনুভব করছে। যতই অসভ্য বাজে লোক হোক, তবুও তার প্রতি কেমন যেন একটা সহানুভূতি হচ্ছে। জানি সে আমার কেউ নয়, তবু তার বর্তমান সাজ পোশাকে চাল চলন দেখে মনটা খারাপ হয়ে গেল। ভাবছি মানুষ কত বদলে যেতে পারে মাত্র কয়েক বছরের ব্যবধানে। আগে দেখা সূর্য আর এখন দেখা সূর্য যেন বিপরীত মেরুর দুই ভিন্ন লোক। সত্যি কথা বলতে কি, সূর্যের ব্যাপারে আরও কিছু জানতে মন চাইল। কাউন্টারের ভদ্রলোকের সাথে আলাপ করলেই আরও কিছু জানা যেত, কিন্তু পরক্ষণেই ভাবলাম অন্য পুরুষের প্রতি আগ্রহ দেখানো মানে হয় না। এছাড়া এটাও তো সত্যি, সূর্যকে আমি অপছন্দ করি, এড়িয়ে চলি। আসলে পরিচিত কেউ মারা গেছে বা পরিচিত কারোর প্রিয়জন মারা গেছে শুনলেই আমাদের মনটা খারাপ হয়ে যায়, যতই অপছন্দের হোক। সন্ধ্যের আগেই আমরা পুরী স্টেশনে চলে যাব। অভিজিৎ বলল, সবাই রেডি হয়ে যাও, হোটেলের বাস আমাদেরকে রেল স্টেশনে নিয়ে যাবে। সবাই রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যের বেশ আগেই। আমরা সবাই হোটেলের পাশে দাঁড়িয়ে থাকা বাসের কাছে দাঁড়িয়ে আছি। শেখর ও অভিজিৎ আমাদের সুটকেস ও ব্যাগগুলো বাসে উঠাচ্ছে। শোভন বলল, মা, টয়লেটে যাব। আমার মেজাজ বিগড়ে গেল। কেন, রুম থেকে বের হওয়ার আগে টয়লেটে যাসনি? এখন বাচ্চাকে বকে কি হবে, ওই নালার কাছে নিয়ে যা। ইশারায় রাস্তার পাশে নালাটা দেখিয়ে দিল মিলি। শোভনকে নিয়ে রাস্তার পাশে নালার কাছে নিয়ে গেলাম। শি দেওয়া শেষ হওয়ার পর শোভনকে নিয়ে আসছে। দূরে তাকিয়ে দেখি সূর্য স্প্রিন্টারের মতো সমুদ্রের দিকে চলে যাচ্ছে।
কাউন্টারে এসে বুড়ো ভদ্রলোককে বললাম, একটা ব্যাপার আমার কাছে অস্পষ্ট থেকে যাচ্ছে, আপনাকে জিজ্ঞেস না করে পারছি না। কি বলুন? সূর্য প্রতি বছর এখানে আসে কেন? আমি সোজাসুজি প্রশ্নটা রাখলাম। বছর আগে সূর্য বউকে নিয়ে এখানে এসেছিল হানিমুনে। তখন সবেমাত্র বিয়ে করেছে। আসার পর দ্বিতীয় দিনেই বউটা জলের নিচে হারিয়ে গেল। তারপর থেকেই লোকটা কীরকম যেন হয়ে গেছে। পাগল না বললেও সূর্যকে নর্মাল বলা যায় না। কারোর সাথে প্রায় কথাই বলে না। বউ মারা যাওয়ার পর থেকে সে প্রতি বছর এখানে আসে। বছরের যে কোনো সময়? না, বউ 15ই ডিসেম্বর মারা গিয়েছিল, তাই ওই দিনটা সহ 5-6টা দিন সে এখানে থাকে। কেন? আমার কৌতূহল মিটছে না। ঢেউ খুঁজতে। কি বললেন? ঢেউ? অবাক হয়ে ভুরু খুঁচকে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঢেউ। খুনি ঢেউ তার বউকে ছিনিয়ে নিয়ে গেছে। ওই তাকিয়ে দেখুন, সূর্য জলে নেমে ঢেউ খুঁজছে। হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের কাছে গিয়ে দেখি সূর্য সমুদ্রের জলে নেমে অনেক দূর চলে গেছে। দেখে আমার ভয় হচ্ছে। কেন জানি মনে হচ্ছে সূর্যও যদি সমুদ্রের জলে মিলিয়ে যায়। বাস ছাড়ার সময় হয়ে গেছে। মিলিটাকে সাড়া দিয়ে আমি শোভনকে নিয়ে বাসের উদ্দেশ্যে পা বাড়ালাম। হৃদয়ে কল্পনাতীত অভিজ্ঞতা মেঘে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।